স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রাধা উপন্যাস থেকে দ্বিতীয় পরিচ্ছেদ। প্রেমদাস বাবাজির আখড়ায় সেদিন সকাল থেকেই অনেক ভিড়। মাধবার্চনা শুরু আজ থেকে। এই শুক্লপক্ষ 16 কলায় পরিপূর্ণ হওয়ার ক্ষণে মাটিতে চাঁদের উদয় হয়েছিল। আজ প্রেমদাস বাবাজির মতো সিদ্ধ সাধকের পাটে ভিড় হবে বই কি। প্রবীণ যারা তারা বলেন, প্রেমদাস বাবাজি যখন নাম গান করতেন তখন বিগ্রহের আবেশ হতো। প্রভুর কাঁধের উপর থেকে উত্তরীয় খসে খসে পড়ত, চোখের কোণ দুটি চিকচিক করে উঠত। ইলামবাজার আর জনুবাজারের মাঝখানে খানিকটা উত্তরে অজয় থেকে কিছুটা দূরে এই বাবাজি পল্লীটি, অধিকাংশই মাটির বাড়ি। খড়ের চাল, বাঁশের খুঁটি, মাটির মেঝে, চারিপাশ বাঁশঝাড়, নিম সজনে রাংচিতের বেড়ার সঙ্গে জমিয়ে তুলে তারই বেড় দিয়ে ঘেরা। শান্ত নিস্তব্ধ পল্লীটি কচ্ছিৎ কোলাহল কলরব শোনা যায়। মধ্যে মাঝে 2-4টি উচ্চকণ্ঠে ডাক শোনা যায়, আয় আয় আ অমঙ্গলী, অর্থাৎ মঙ্গলী গরুটিকে ডাকে। নয়তো শোনা যায়, আরে আবে জো বে জো রে, অর্থাৎ অব্রজবল্লভ কি ব্রজদাস। কখনো কখনো রূঢ় কুটু কণ্ঠস্বরে শোনা যায়, আরে ও হতচ্ছাড়া মুখ পোড়া। উচ্চকণ্ঠের এই হাঁক ডাকগুলি পাড়াটির নিস্তব্ধতা ভঙ্গ করে চারিপাশের আখড়াগুলিতে ছড়িয়ে পড়ে। গাছগুলি চঞ্চল হয়ে ওঠে, পত্রপল্লবে সারা জাগিয়ে অকস্মাৎ কুহু কুহু শব্দ তুলে ত্রস্ত কোকিল উড়ে চলে যায়, কিংবা কা কা শব্দ তুলে উড়ে যায় কাক। কখনো শোনা যায় গরুর হাম্বারব, বাঁধা গাইটি তার দূরে চলে যাওয়া বাছুরটিকে ডাকছে। আখড়াগুলি সকাল থেকে নির্জনই থাকে। ভোরবেলা থেকেই বৈষ্ণবীরা খঞ্জরি একতারা গোপীযন্ত্র নিয়ে গ্রাম গ্রামান্তরে ভিক্ষায় বের হয়। আখড়ায় থাকে শুধু বৃদ্ধেরা আর নিতান্ত যারা কিশোরী বা সদ্য যুবতী তারা। বৃদ্ধেরা দাড়ির বিন্যাস করে আর গুনগুন করে গানের সুরে বিলাপ করে, ও হায় প্রেম করা আমার হলো না। যুবতীরা ঘটের পাট কাম করে, কাঁথা সেলাই করে, চূড়া করে চুল বাঁধে, নাকে রসকলি আঁকে। মধ্যে মাঝে কোকিল বা পাপিয়াকে সুর করে তাদের ডাক ডেকে ভেঙায়, কু কু, চোখ গেল চোখ গেল। কখনো সখনো আপন আখড়ার আগর বন্ধ করে পাশের আখড়ায় সখীর কাছ থেকে গিয়ে বিস্ময়ে বিস্ফারিত চোখ তুলে বলে, শুনেছিস? কি? মাঝির কথা। ডুলি এসেছিল তো? হ্যাঁ, সঙ্গে পাহারা। মরণ, তার আর শুনবো কি? আমার কাছে শোন, কান কাছে আন, কানে কানে সে কি বলে শুনে সখী খিলখিল শব্দে হাসতে শুরু করে। সঙ্গে সঙ্গে যে বলে সেও শুরু করে হাসতে। খিলখিল হাসির ঐকতানে চঞ্চল হয়ে ওঠে কুঞ্জগুলি। এই পর্ব পার্বণের দিনে শুধু সকলেই তারা আখড়ায় থাকে, নিজেদের করণীয় নিয়মগুলি পালন করে। আজ প্রেমদাস বাবাজির আখড়ায় সকলে প্রণাম করে, অর্চনা করে। মাধবার্চনা গৌরাঙ্গর্চনায় প্রথম দিনটি পালন করবে। কৃষ্ণদাসী কপালে তিলক কেটে রেশমের ঝাড়া সুতোর তৈরি কেটের কাপড় পরে প্রভুর সেবায় নিজেকে মগ্ন করে দিয়েছে। আপন মনে স্তবগান করে চলেছে, জয় গৌর নিত্যানন্দ জয়, জয় শচীনন্দন। আর সব কথা ভুলে গিয়েছে। রাধারমণ সরকারের কথা, তার ছেলে অক্রূরের কথা, সব কথা। এখন শুধু সম্মুখে আছেন প্রভু। তিনি যেন জগৎ জুড়ে বসেছেন। সে মধ্যে মধ্যে কাঁদে, অনুতাপে নয়, অপূর্ণ কামনার জন্য নয়, এমনি কাঁদে। আপনি যেন কান্নার সাগর উথলে ওঠে। কতজন কত কথা বলে,
এ কি করে হয় যে কৃষ্ণদাসী সেজেগুজে গায়ে গন্ধ মেখে ডুলি চড়ে দাস সরকারের কুঞ্জে যায় নটির মতো গান গাইতে? শুধু দাস সরকার হলেও কথা ছিল না, আরও 2-4 জন জমিদার জোতদারের বাড়ি যায়, সে এমন কাঁদে কেমন করে? কেমন করে কাঁদে সে কৃষ্ণদাসীও জানে না, কিন্তু সে কাঁদে। দুটো জীবন তার যেন দুটো আলাদা ঘরের মতো। 2 ঘরের মধ্যে কোনো যোগ নেই, অথবা দুটো আলাদা পাত্রে সে তরল পদার্থের মতো আলাদা আকার ধারণ করে। আজ কিন্তু মধ্যে মধ্যে তার সুর কেটে যাচ্ছে। প্রভুর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ ওই সকালে দেখা নবীন গোসাইয়ের মুখে মনে পড়ছে, যেন গৌরের মুখের সঙ্গে ও মুখের কোথাও মিল আছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন যাচ্ছে, কে ও, কে এই নবীন গোসাই, কোথা থেকে এলো? কথাটা শুধু নিজের মনের থেকেই নয়, বাইরে থেকেও বারবার এসে হাজির হলো। যারা আখড়ায় প্রণাম করতে এলো তারাও কথাটা তুলে দিয়ে গেল। যারাই দেখেছে নৌকার উপর সূর্য প্রণামরত এই নবীন সন্ন্যাসীকে, তাদের সকলের মুখেই ওই এক কথা, আহা কি দেখলাম, মরি মরি মরি, কি রূপ কি ছটা, কে এ সন্ন্যাসী, কে? বৃদ্ধ বৃদ্ধারা সঙ্গে সঙ্গে কাপড়ের খুঁটে চোখ মুছলে, বললে, কোন মায়ের ঘর আঁধার করে বুক খালি করে পথে বেরিয়ে এলো সোনার চাঁদ? ওরই মধ্যে নিতাই দাস ভাবুক লোক, সাধন ভজনে নিষ্ঠাবান মানুষ, সে বললে, মাকে না কাঁদালে লীলা বুঝি হয় না, বুঝেছ না? রাম পিতৃসত্য পালনে বনে গেলেন, মা কৌশল্যা কাঁদলেন। গোবিন্দ মথুরা এলেন, মা যশোদার চোখের জলে মাটির পৃথিবী গলে গেল। গৌর আমার পথে বেরোলেন, পাতকি তারণী, শচীমা কেঁদে সারা। জয় গৌর, জয় গোবিন্দ। বৈষ্ণব আখড়ায় বৈষ্ণব বৈষ্ণবীর আলোচনা, ওদের জীবনে একটি তার একতারাতে একটি সুরই বাজে, কথাবার্তা সেই সুরেই চলে। তরুণী বৈষ্ণবীরা কানাকানি করে। নিতাই দাসকে অভিশাপ দিয়ে বললে, মরণ, বুড়োর ভীমরতি হয়েছে, শ্রীমতীর কান্না মনে পড়ল না, সাক্ষাৎ লক্ষ্মী বিষ্ণুপ্রিয়ার চোখের জলের কথা জিভ দিয়ে বেরোলো না, মর বুড়ো মর। কৃষ্ণদাসী কথা বললে না, শুধু কয়েকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললে, আর প্রতিবার দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর মুখ তুলে উদাস দৃষ্টিতে সূর্যালোকিত আকাশের দিকে কিছুক্ষণের জন্য চেয়ে রইল। মেয়ে মোহিনী অবাক হয়ে শুনছিল কথাগুলি। এমন সময় এলো গোপীদাস বাবাজি, বিচিত্র মানুষ। বাউল বৈষ্ণবদের কাছে বিচিত্র নয়, কিন্তু সাধারণ লোকের কাছে বিচিত্র। গোপীদাস মুখে মুখে পদ রচনা করে পথে পথে একতারা বাজিয়ে গেয়ে বেড়ায়। গাইতে গাইতেই সে এলো। ওই সন্ন্যাসীর কথা নিয়েই এই গান। কে এলো সই নবীন সন্ন্যাসী, দেখে তারে মন কি করে, ও হায় পরাণ উদাসী। তার হাতে নাই বাঁশি, পিত ধরা নাই পরনে, গেরুয়াতে নবীন দেয়াসী। তমাল তলার ধুলা ঝেড়ে আয় গো রাধে, যাই দেখে আসি। গানে গোপীদাস মাতুন তুলে দিলে, ভালো করে দেখ সে মিলায়ে, সাজ বদলের আড়াল দিয়ে দিসনে তারে, যেতে পালায়ে। দেখ না কেন, যায়নি ঢাকা বাঁকা নয়ন, মধুমাখা অধরের হাসি। গানের শেষে গোপীদাস বললে, অজয়ের ঘাট, বাজার হাট, সব জুড়েই এক কথা, মাঝি কে, কে এলো? আমি বললাম, সেই এলো রে, সেই এলো। সঙ্গে সঙ্গে গায়েন এসে গেল, জয় নিতাই গৌরাঙ্গ হে, জয় রাধে। খবরটা নিয়ে এলো শেষ পর্যন্ত কয় বরেগি। সে প্রায় সন্ধ্যাবেলায়। সারাটা দিনে তখন কৃষ্ণদাসী সন্ন্যাসীর কথা প্রায় বিস্মৃত হয়ে বসে আছে। শুধু কৃষ্ণদাসী কেন, বৈষ্ণব পল্লীতেও তখন সন্ন্যাসীর আলোচনা, তাকে নিয়ে প্রশ্ন স্তিমিত হয়ে পড়েছে। কর্মময় সংসার, সেখানে প্রশ্ন মনে করে রাখবার অবকাশ কোথায়?
বৈষ্ণব পল্লীতে গাই দুবার, সময় এলো। উনুনে আঁচ পড়ল, রান্না চাপল। ফাল্গুন মাসের শেষ। চৈত্র কিস্তির খাজনার তাগিদ নিয়ে জমিদারের পাইক এলো, 2-4 জন পাওনাদারও এলো। এলো জন দুয়েক পেশোয়ারি পাঠান, গরম কাপড় মলিদা আলোয়ানের ব্যবসাদার। ধারে গত বছর গায়ের কাপড় দিয়ে গেছে তার টাকার তাগিদে। এ বাবাজি, এ খোকন দাস বৈরাগী, টাকা 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 লাও। এ আরও এলো 2-1 জন ফেরিওয়ালা, কেটের কাপড়। আরও এলো 2-4 জন বিচিত্র চরিত্রের লোক, তিলক ফোঁটা কাটা লোক আখড়ায় বসে প্রবীণা বৈষ্ণবীদের সঙ্গে গুজগুজ ফুসফুস কথা বললে। সে কথাগুলিও বিচিত্র। মাধবার্চনার পক্ষারম্ভে পরকীয়া সাধন করবেন এখানকার অবস্থাপন্ন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ধার্মিক জনেরা, তারই সাধন সঙ্গিনী চাই। যোগাযোগ অবশ্য আগে থেকেই আছে, তবুও নিমন্ত্রণ এসেছে নূতন করে। কৃষ্ণদাসের বাড়িতেও লোক এসেছে। এখানকার মস্ত গদির মালিক রমন সরকারের ওখান থেকে পুজো নিয়ে লোক এসেছিল, তারই সঙ্গে ইশারায় ডাকও এসেছে। সন্ধ্যার পরই ডুলি আসবে, এরপরই তার সারা মন ওই মুখে ফিরেছে। যে মন নিয়ে মহাপ্রভুর বিগ্রহের দিকে ফিরে সেবায় নিযুক্ত ছিল, সেবা শেষ করতে সে মন তৎপর হয়ে উঠল। বিগ্রহের ঘরের দরজা বন্ধ করে মন এসে বসল তার বিলাসের সাজঘরে। যে চোখ থেকে এতক্ষণ বিগ্রহের দিকে চেয়ে জল ঝরছিল, সেখানে চঞ্চল দৃষ্টি ফুটে উঠল। কৃষ্ণদাসীর মনে রাখবার অবকাশ কোথায়? মনে রেখেছিল শুধু মোহিনী। সারাটা দিনই ওই সন্ন্যাসীর ছবি তার মনে মনে ভেসে বেরিয়েছে, অপরূপ সন্ন্যাসী। আর কানের পাশে বেজেছে গোপীদাস বাবাজির গান, কে এলো সই নবীন সন্ন্যাসী। তাই কোয়ো বরেগি আসতেই তাকে জিজ্ঞাসা করলে মোহিনী। কোয়ো অর্থে কাক, কাককে এখানে কয়ো বলে, বোধ করি বা কৌয়া শব্দের বঙ্গজ রূপ। কৌ বৌরেগি নাম নয়, আসল নাম একটা আছে, কিন্তু সে লোকে ভুলে গেছে। বাউন্ডলে গাঁজাখোর ভিক্ষুক, কিন্তু ভিক্ষে সে গৃহস্থের দোরে দোরে ঘুরে করে না। সে বেছে বেছে গিয়ে দাঁড়ায় এ অঞ্চলে যে বাড়িতে যেদিন কোনো একটা সমারোহ থাকে, সেদিন সেই বাড়িতে। সে শ্রাদ্ধই হোক আর গৃহশান্তিই হোক, অন্নপ্রাশন, বিবাহ বা ব্রত, কি যা কিছু হোক, ভিক্ষার ঝুলি তার আছে। কিন্তু সেটা পূর্ণ করার চেয়ে পেট পূর্ণ করে খেয়ে দেই সে অধিক তৃপ্ত। এ অঞ্চলে কোথায় কবে কোন সমারোহ, সে সমাচার তার নখদর্পণী। সেই কারণেই সে ভোর থাকতে উঠে বেরিয়ে পড়ে। হাঁটতে হয় হয়তো কোনোদিন 4 ক্রোশ 5 ক্রোশ, পথে যেখানে যত সমৃদ্ধ বাড়ি বা ঠাকুর বাড়ি আছে, সেখানে দাঁড়িয়ে চিরিয়ে জলপান খেয়ে গাঁজায় দম দিয়ে আবার রওনা হয়। ঠাকুর বাড়ি সে বেশি পছন্দ করে, কারণ সেখানে যা পায় তা মুড়ি মুড়কি পাঁচালি গুড় জলপান নয়, সে পায় বাল্যভোগের বা প্রভাতী ভোগের প্রসাদ, ছোলা ভিজে বাতাসা, একটু ছানা, 1 টুকরো আর কিছু, কোনো কোনো মন্দিরে 2খানা পুরিও মিলে যায়। এ গুণগুলির সঙ্গে এ অঞ্চলের লোকে কাকের গুণের যথেষ্ট মিল দেখতে পায়। আরও একটি গুণ আছে, কাকের প্রকৃতি ও গুণের সঙ্গে যার মিল নাকি প্রায় আধ্যাত্মিক। কাকেরাই নাকি বার্তা নিয়ে আসে সকলের আগে, ওরা অযাচিতভাবে বার্তা বহন করে এনে দিয়ে যায়। এটা নাকি কাক চরিত্র পণ্ডিত যারা, তাদের মতো। বাড়িতে কাক এসে বসে কলকল করে, রব করলে বুঝতে হবে বার্তা দিয়ে যাচ্ছি। আরও মিল আছে, কয়ো বৈরাগীর গায়ের রং কালো, কণ্ঠস্বর কর্কশ এবং পা দুখানি কাকের পাখার মতোই অশ্রান্ত ও দ্রুত। লোকে 1.5 প্রহরে যে পথটা হাঁটে, কয়ো বৈরাগী 1 প্রহর না যেতেই সে পথ চলে যায়। মধ্যে মধ্যে কয়ো কৃষ্ণদাসীর আখড়ায় এসে হাজির হয় এবং চেরা গলায় ডাকে, গৌর বলে কয়ো এসেছে মাঝি, এ টোকাটা যা আছে ছিটিয়ে দাও, জয় গৌর নিতাই হে। ওইটি ওর সকলের দরজায় ভিক্ষার বুলি। সেদিন সন্ধ্যার মুখ। কৃষ্ণদাসী তখন ব্যস্ত,
ঘরের সকল কাজ সেরে নিয়েছে, প্রভুর আরতি হয়ে গিয়েছে। প্রস্তুত হচ্ছে সে সাধন রাত্রির জন্য। দেহ মার্জনা আছে, প্রসাধন আছে, দুধের স্বর এবং ময়দা মুখে মেখে ধুয়ে মুছে হলুদের সূক্ষ্ম চূর্ণ বাঁধা মিহি কাপড়ের থুপনিটি মুখের উপর হালকাভাবে বুলিয়ে নিয়ে রসকলি তিলক আঁকতে হবে। চুল বাঁধা আছে। রাধারমণ দাস সরকার প্রৌঢ় বৈষ্ণব মানুষ। নটির প্রসাধন বা শয্যা তাঁর কাছে পলাণ্ডুর মতোই অস্পৃশ্য, অশুদ্ধ। বিশুদ্ধ বৈষ্ণব বেশ না হলে তিনি দোরগোড়া থেকেই ফিরিয়ে দেবেন। বৈষ্ণবের বেশি তাকে এমন করতে হবে যাতে সুরমা, টিপ, ওড়না, চুড়ি সমৃদ্ধ নটি বা তোয়ায়েফি বেশকে হার মানাতে পারে। ব্যস্ততা সেই জন্য। কিন্তু কয়র আহ্বান উপেক্ষা করা যায় না, কারণ কয় কাকের মতো, তাড়ালেও যায় না। তাড়া দিলে কাকেরা উড়ে উড়ে গিয়ে সরে বসে, মুহূর্ত পরে আবার আসে। কয়ও তাই। এখন তাড়ালে একটু পরে আবার ফিরে আসবে সে এবং হাঁকবে, গৌর বলে কয়, আবার এসেছে মাঝি, জয় গৌর নিতাই হে। একখানি মালপোয়া এবং মালসাভোগের কিছু একটি পাতায় সাজিয়ে আলগোছে তার হাতে দিয়ে দাসী বললে, আজ আমার তাড়া আছে কয়, তুই অন্য কোথাও বসে খেয়ে গে যা। কয় পাতাখানা সামনে পেতে নিয়ে বললে, কোথায় যাব? যেতে যেতে চিলে ছোঁ মারবে। ও বেটাদের হাতে কয়রও রেহাই নাই। কোথাও যাবে বুঝি? কয় নির্বিকারভাবে প্রশ্ন করলে। ওর প্রশ্নে শ্লেষ নেই, ঘৃণাও নেই, কয়র কুৎসা রটনার প্রবৃত্তিও নেই। ও শুধু শোনে, শুধু বলে। জেনে সুখ বা দুঃখ কিছুই অনুভব করে না বলে ও তা কাউকে করাতে চায় না। কোথায় যাব? দাসী বললে, কত কাজ, সে আর তুই বুঝবি কি? সেই ভোর থেকে কথা কটা বলতে বলতেই চলে আসছিল কৃষ্ণদাসী। হঠাৎ পাশ থেকে মোহিনী প্রশ্ন করে বসল, সন্ন্যাসীর কথা কয় তো নিশ্চয়ই জানবে। সে বললে, হ্যাঁ কয়, জয়দেবের ঘাটে আজ কোন গোসাই মহান্ত এলো, মস্ত বড় নৌকো, শিষ্য সেবক, এই উঁচু ঝান্ডা, ঝান্ডাতে গরুর আঁকা, খুব ধুমধাম। কে সে কয়? মেয়ের প্রশ্ন শুনে কৃষ্ণদাসীও ঘুরে দাঁড়ালো। তারও মনে পড়ে গেছে কয় আগেই মালপোতে কামড় মেরেছিল। বিচিত্র কয়, বিচিত্র তার খাওয়া। সে খেতে আরম্ভ করে উল্টো দিক থেকে, শাক থেকে নয়, মিষ্টি থেকে। এঁটো কাটার খাওয়া তো, আগাগোড়াটা একসঙ্গেই পায়, তাই ওইভাবে খেতে অসুবিধাও নেই। জিজ্ঞেস করলে বলে, হাবজ গাবজ ঘাস পাতা খেয়ে পেট ভরে গিয়ে শেষে যদি ভালো জিনিস খাবার জায়গা না থাকে, এবং চিবোই সে চোখ বুজে। মালপোয়ে কামড় মেরে চিবোতে চিবোতে সে ঘাড় নাড়তে লাগলো। কি? আমি নিজে চোখে দেখেছি। কৃষ্ণদাসীর দেরি হয়ে যাচ্ছে, ভ্রুকুঞ্চিত হলো তার। একটু উষ্ণস্বরে সে বলে উঠল, আমি নিজে চোখে দেখেছি। কয় কোঁত করে গ্রাসটা গিলে এবার বললে, সে জয়দেবে নয়, তবে কোথায়? কদমখণ্ডির ঘাটের ওপারের ঘাটে। ওপারের ঘাটে? শ্যামরূপার ঘাটে? রাজার ছেলে কালা পাহাড় বলে, রাধা মানি না। জয়পুরী বাবাজিদের চেলা নয়, চামুণ্ড। ঠাকুর এনেছে শুধু শ্যাম। ওই শ্যামরূপার ভাঙাগড়ের এক পাশে মঠ বানাবে, বষ্টমী গেলে ঝাঁটা মারবে। কৃষ্ণদাসী অবাক হয়ে গেল। শ্যামরূপার ভাঙাগড়ের এক পাশে মঠ বানাবে? ভাঙাগড় জঙ্গলে ভর্তি, বুনো শুয়োর সাপ খোপের আড়ত, মধ্যে মধ্যে বাঘ আসে, ভালুকের তো কথাই নেই। এই তো ভালুকের সময়, মৌ পেকেছে, মৌ খেতে আসবে, মৌ খেয়ে মাতাল হয়ে ধেই ধেই করে নাচবে, সেইখানে মঠ করবে? জয়পুরী বাবাজিদের চেলা নয়, চামুণ্ড। রাজার ছেলে কালা পাহাড়, শুধু শ্যাম, রাধা নেই। কি আবোল তাবোল বকছে কয়? অধীর হয়ে কৃষ্ণদাসী বললে, অমুক পোড়া, তার চোখ খুলে কথা বল না কেন? এসব আজগুবি কথা বললে কে তোকে? কয় কিন্তু চোখ বুঝেই খেতে খেতে বলে গেল,
পাঁচজনে এক কথা দু কথা করে 10 কথা বললে। কয়ও শুনে এলো। তুমি শুধাচ্ছ? বলছি। মস্ত বড় ঘরের ছেলে, হয় বামুন নয় কায়স্থ, রাজা বাপের বেটা, খুব নাকি পণ্ডিত বটে, কাশিতে পড়তো, তা পড়েতে সন্ন্যাসী হয়ে যায়। বাপ মরে গেল, অনেক ধন, ভাইকে সর্বস্ব দিয়েছিল। এখন এই শোকিয়াওয়ালারা কাশিতে এলে পর জুটল তাদের সঙ্গে এদেশে এ ছিল চেলা হয়ে। একটুকুন জল দেবা, গলাতে আঁটির মতো আটকায়। চোখ খুলল কয়। কৃষ্ণদাসী তখন চলে যাচ্ছে। পাঁচজনের মুখের উড়ো কথা, ও শুনতে কৃষ্ণদাসীর প্রবৃত্তি নেই। হ্যাঁ, কোনো একটা লোকের মতো লোকের কথা হতো তো শুনতো কৃষ্ণদাসী। উড়ো কথা আর ঝরা পাতা, ও দুইয়ে আগুন দিয়ে ছাই করে দিও। উড়ো কথা সব মিথ্যে, আর ঝরা পাতা আবর্জনা। দূর দূর। কয় ডাকলে, মাঝি। মরণ! কে? জল। জল? বললাম ঘাটে খেয়ে গে যা, আমার এখন হাত জোড়া। আমি দিচ্ছি মা, মোহিনী বলে উঠল। ছুটে ভিতরে গিয়ে জলের ঘটি হাতে আবার বেরিয়ে এলো সে। কৃষ্ণদাসী ভুরু কুঁচকে বললে, তা বলে ছুস না যেন কয়কে, যে আঁচলের ফেঁচা তোর উঠছে উঠছে উঠছে, পতাকার মতো ফতফত করে উঠছে, সামলা সাঁচল। কৃষ্ণদাসী বাড়িয়ে বলেনি। 15 বছরের কিশোরী মোহিনী মনেও যেমন এখনো অপরিপক্ব, দেহেও তেমনি অপরিপূর্ণ এবং অপটু। 15 বছরের কিশোরী মোহিনী এখনো হিলহিলে পাতলা, হাতের মুঠিতে কোমর ধরতে পারার কথা প্রচলিত আছে। কিশোরীকে দেখে তাই মনে হয়। কৃষ্ণদাসের পাটের শাড়ি পরে পুজোর কাজ করে মোহিনী, কিন্তু সে কাপড় মোহিনী ভালো সামলাতে পারে না। আঁচল ঝলমলে হয়ে ঝুলে পড়ে, মাটিতে লুটোয়, বাতাসে ওড়ে। কখনো কখনো পায়ের সঙ্গে কাপড়ের প্রান্ত জড়িয়ে গিয়ে উপুর হয়ে আছাড় খেয়ে পড়ে। মায়ের সাবধান, কিন্তু কয়কে ছোঁয়া পড়ার ভয়। কয় সত্যি সত্যি অর্থাৎ কাক। খাদ্যের বাছবিচার নেই, ঘরেরও বিচার সে করে না। যার ঘরে ভাত আছে, সে ব্রাহ্মণই হোক আর চণ্ডালী হোক, হিন্দুই হোক আর মুসলমানই হোক, ভিক্ষে সে তার ঘরেই করে। ওকে কি ছোঁয়া যায়? কাপড় সামলে নিয়ে মোহিনী ঘটি হাতে কয়র সামনে দাঁড়ালো। কয়কে মোহিনী ভালোবাসে। মা না থাকলে কয়কে পেলে মোহিনীর সময়টা কাটে ভালো। সারা চাকলাটার খবর বলে কয়। শুধু খবর নয়, এ অঞ্চলের যত গল্প সব তার জানা। ওই ওপারের ইচ্ছাই ঘোষের দেওলের গল্প, শ্যামরূপার গড়ের গল্প, এপারে কালুডোমের ডাঙার গল্প, সব সে জানে। জয়দেবের গল্প অবশ্য সবারই জানা, কিন্তু এসব গল্প কজন জানে? তাছাড়া দিল্লিতে বাদশাহ মারা গেলে কয়ও আগে খবর আনে। মুর্শিদাবাদে কোন ফরমান জারি হলে সে খবর সর্বাগ্রে জানতে পাবে কয়। মোহিনী এসে দাঁড়ালো, কিন্তু কয় তখনও চোখ বুজে রয়েছে, চিবোচ্ছে। মোহিনী বললে, জল নে কয়। মোহিনী! অঞ্জলি পাতলে কয়। খানিকটা খেয়ে মাথা ঝাঁকি দিয়ে ইশারা দিলে আর না। তারপর আবার আরম্ভ করলে আহার। এবার নীরবে। কেষ্টদাসী নাই, কাকে বলবে? মালপোর শেষটুকু মুখে পুরে চোখ মুদ্রিত করলে। কিন্তু মোহিনী প্রশ্ন করলে, তারপর কয় কি? অস্পষ্ট কথার সঙ্গে ভুরু দুটি চকিতে ওপরে উঠে নিচে নামল, ঘাটটি ঈষৎ দুলল। অস্পষ্ট কথা ইশারায় স্পষ্ট করে তোলে কয়। কথা তো তাকে খেতে খেতেই কইতে হয়। ওই যে সকালের গোসাইয়ের কথা, কোথাকার রাজার ছেলে? কে জানে, শুনলাম রাজার ছেলে, ঘরে পরিবার, ছেলেপুলে আছে। তা আছে বই কি? হুম, নাই। ঘাড় নাড়লে কয়। থাকলে ভাইকে রাজ্যে দেবে কেন? একটু চুপ করে থেকে বললে, ছিল বোধহয়, বোধহয় মরে গিয়েছে সব। আবার একটু চুপ করে থেকে বললে, ভাইটা ভালো, মঠ করবার জন্যে টাকা কড়ি অনেক দিয়েছে, সম্পত্তিও দেবে, শ্যামরূপার গড়ের অংশ কিনেছে। বলেই যায় কয়, জয়পুরী পণ্ডিতেরা নবদ্বীপে হার মেনে দস্তখত করে। রাধারানীর জয় দিয়ে জয়পুর ফিরে গেল, কিন্তু বাঁশের চেয়ে কঞ্চি দর
এ ছেলে নাম কাটিয়ে নিজেই মত বানিয়েছে, বুয়েছ। বলে গেল অনেক কথা, শুনে এসেছে কেঁদুলির মহান্তের মঠে, কদমখণ্ডির ঘাটে নেমে পুজো ভেট অবশ্য পাঠিয়েছে, কিন্তু নিজে দর্শন করতে যায়নি। এই নবীন গোস্বামী চূড়ার দিকে তাকিয়ে প্রণাম জানিয়ে শ্যামরূপার গড়ের ঘন অরণ্যের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। কেন্দুলির মহান্ত বলেছেন অধার্মিক, মহান্তের লোকজনেরা বলা বলি করেছে লাগবে, পাইকেরা লাঠি সোঁটায় ভালো করে তেল মাখিয়েছে। হঠাৎ থেমে গেল কয়, তার খাওয়া শেষ হয়ে গিয়েছে। বললে, দাও আর খানিক জল দাও, বেশি দিও না, মালসাভোগ পেটে গিয়ে জল পেয়ে গেজে উঠে ফাঁপবে। আর না, এই ঠাইটাতে দাও, হাত বুলিয়ে নেই, নইলে কাল এলে মাঝি ঝাঁঝাঁ করে লাগবে, এক্কেরে বাঘিনীর মতন। মোহিনী বললে, তারপর কয়? আর জানি না। কয় পাতাটা মুড়ে হাতে নিয়ে চলে গেল। কয়র খাওয়া শেষ হয়েছে, আর কথা সে বলবে না। এবার হাত মুখ ধুয়ে কোথাও বসে আবার গাঁজা খাবে, তারপর শুয়ে পড়বে। তবু আজ সে বেরিয়ে যাবার সময় বললে, দরজা টরজা দাও বাপু, একলা থাকবে। কয় এরই মধ্যে বুঝতে পেরেছে যে কৃষ্ণদাসী আজ বাইরে যাবে। তার কথাবার্তার সুর থেকে, তার গা ধোয়ার জন্য ব্যস্ততা থেকে সে বুঝে নিয়েছে। সঙ্গে সঙ্গে মনেও পড়েছে যে আজ ফাল্গুনের শুক্লা প্রতিপদ, এবং একসময় বাড়ির বাইরে কয়েকটা শব্দও পেয়েছে। বুঝতে তার বাকি থাকেনি যে ও পাশে খিড়কির ডোবাটার চারিপাশে ঘন জঙ্গলের মধ্যে কোথাও ডুলি নিয়ে বেহারারা এসে বসল। ওই ঝুলিতেই কৃষ্ণদাসী যাবে দাস সরকারের কুঞ্জে, মা চলে যাবে, মোহিনী একরকম একলা থাকবে। অবশ্য ভয়ে একালে তেমন কিছু নেই। নবাব জাফর কুলিখার শাসনের গুণে এদেশে এখন বাঘে বকরিতে এক ঘাটে জল খায়, বাজে কুবুতরে এক গাছের ডালে বসে জিরোয়। কাটোয়ার নায়েব ফৌজদার কুরালিয়া মোহাম্মদ জানের দাপটে চোর ডাকাত শীতের সাপের মতো মুদ নিয়েছে। তাছাড়া এই যে আখড়া প্রেমদাস বাবাজির সিদ্ধ পাঠ, এ হলো লোহার বাসর ঘরের চেয়েও নিরাপদ। এই জায়গা মহাপ্রভুর আদেশে দৈব বলে সুরক্ষিত। এখানে মন্দ অভিপ্রায় কেউ রাত্রে ঢুকলে আর বের হতে পারে না। ঢোকবার সঙ্গে সঙ্গেই হয় রাত্রের মতো অন্ধ হয়ে বসে থাকে, অথবা পঙ্গু হয়ে পড়ে থাকে, সকাল হলে ধরা পড়ে যায়। অনেকে বলে রাত্রে এই আখড়ার মধ্যে অবিরাম খড়মের আওয়াজ ওঠে। যিনি এই আখড়া রক্ষা করেন তিনি ঘুরে বেড়ান। এর উপর কৃষ্ণদাসী নিজে অনেক সিদ্ধবিদ্যা জানে। প্রেমদাসের বৈষ্ণবী আসামের মেয়ে ছিল, ডাকিনী বিদ্যা জানত। কৃষ্ণদাসীকে সে বিদ্যা সে দিয়ে গেছে। সাধনা করে ভগবান পেয়ে যে সিদ্ধি, তা কেউ কাউকে দিতে পারে না, কিন্তু এসব বিদ্যা দেওয়া যায়। কৃষ্ণদাসী ঘরবন্ধন জানে, অঙ্গবন্ধন জানে। যাবার আগে এক মুঠো সর্ষে হাতে বিড়বিড় করে মন্ত্র পড়ে আখড়ার চারিপাশে ছড়িয়ে দিয়ে যাবে। ওই সর্ষে গণ্ডি লঙ্ঘনের সাধ্য কারোর নেই। প্রতিটি সর্ষে হয়ে উঠবে এক এক সাপ। গণ্ডির ভেতর পা বাড়লেই ফনা তুলে দংশন করবে। মন্ত্র পড়ে মোহিনীর অঙ্গবন্ধন করে দিয়ে যাবে। সেই অঙ্গ কেউ স্পর্শ করলেও সে তৎক্ষণাৎ পড়ে মরে যাবে। মোহিনী চুপি চুপি বললে, তুই থাক না ভাই। কয়, থাকবো? কয় অবশ্য কখনো কখনো থাকে, মোহিনীকে আগলায়। যতক্ষণ কৃষ্ণদাসী না আসে ততক্ষণ দাওয়ায় শুয়ে গল্প বলে। মোহিনী ঘরের ভিতর জানালার ধারে শুয়ে শোনে। কৃষ্ণদাসী চলে গেলে মোহিনী কয়কে দরজা খুলে দেয়। কয় বাড়ি এসে ঢোকে। কয়র বাড়ি ঢোকার কোনো ব্যাঘাত হয় না, তার কারণ মোহিনীই যে ডাকে। আর কয়র মনেও যে কোনো মন্দ অভিপ্রায় থাকে না। সুতরাং আখড়ার দেবতাও কোনোদিন রুদ্রমূর্তি ধরেন না, মন্ত্র পড়া সর্ষেও সাপ হয় না। কেন হবে? তবে কয় আভাস যেন পায়। মনে মনে প্রণাম করে বলে, আমার ধর্ম আমার ঠাঁই, গোসাই তোমার ধর্ম তোমার ঠেই। মেয়েটা ভয় পেয়েছে, একলা আছে, আমি ধর্মের মুখ চেয়ে এসেছি আগলাতে, ভয়টয় দেখিও না, অধর্ম হবে। কৃষ্ণদাসী দাস সরকারের কুঞ্জে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করলে ওই সন্ন্যাসীর কথা। সকালে সন্ন্যাসী দেখার পরে সে দেবকার্যে নিযুক্ত করেছিল নিজেকে। ভুলে না গেলেও
সন্ন্যাসীর কথা ভাববার অবকাশ হয়নি, সুযোগ হয়নি, প্রায় ভুলেই গিয়েছিল কথাটা। কিন্তু এই অভিসারে বের হবার পর মুহূর্তে কয়র কথায় তার কৌতূহল বিচিত্রভাবে প্রবলতর হয়ে উঠল। মঠ করবে সন্ন্যাসী ওই শ্যামরূপার গড়ে? রাজার ছেলে সন্ন্যাসী হয়েছে? এই দুটো খবরই তার কৌতূহলকে দুর্দমনীয় করে তুলতে যথেষ্ট। রাজার ছেলে সন্ন্যাসী, তাই এত রূপ, তাই এত গম্ভীর। অভিসার যাত্রাপথের চঞ্চল মন একটু অধিকতর চঞ্চল হয়ে উঠল। দাস সরকারের কুঞ্জে ঢুকে প্রথমেই জিজ্ঞাসা করলে, আজ নতুন সন্ন্যাসী কে এলো সরকার মশাই? সারা চাকলা চনমন করে উঠেছে। ঘাটে মাঠে হাটে নাকি ওই ছাড়া কথাই নেই। কয় বলে রাজার ছেলে সন্ন্যাস নিয়ে এসেছে, শ্যামরূপার গড়ের মধ্যে মঠ করবে। মঠে নাকি শুধু শ্যামের পুজো, রাধার নাকি বনবাস। আমরা তো দূরের কথা, বৈষ্ণবী বৈরাগিনীদের ঝাড়ু মেরে তাড়াবে, আপনাদেরও নাকি মুখ দেখবে না। সুন্দর সাজানো ঘরে বসে দাস সরকার তামাক খাচ্ছিলেন, সুগন্ধি কাষ্ঠগড়ার তামাক। ধোঁয়ার মিষ্টি গন্ধ ভুরভুর করছিল। রাঢ় অঞ্চলের মাটির দেওয়াল, খড়ের চাল, ঘর খড়িমাটি দিয়ে নিকোনো, লম্বায় চওড়ায় বেশ বড় ঘর। দরজার পাশে মাথায় পটুয়ার তুলিতে আঁকা সুন্দর পদ্ম, কুলঙ্গির মাথায় মাথায় ছোট ছোট আলপনা। এছাড়াও দেওয়ালগুলির ঠিক মাঝখানে ব্রজলীলার এক একটি অধ্যায় বেশ বড় বড় করে আঁকা। মানভঞ্জন, রাসলীলা, বস্ত্রহরণ, দোললীলা, এসবের মাঝখানে ঢুকেছে মুসলমানি আমলের লতাপাতা ফুল পাখি। মেঝেটি জমানো খোয়ার, উপরে পঙ্কুচুনের পালিশ, মেঝের উপর পুরু গালিচার ফরাস, গালিচার উপর কয়েকটি মখমলের তাকিয়া। দেওয়ালে শৌখিন দেওয়ালগিরিতে সামাদানের মধ্যে বাতি জ্বলছে। চার দেওয়ালে 8টি দেওয়ালগিরিতে জোড়া সামাদানের 16 বাতির আলোয় ঘরখানি উজ্জ্বল। তার উপর খড়িমাটির কোমল শুভ্র লেপনের প্রতিফলন সে উজ্জ্বলতাকে বাড়িয়ে তুলেছে। একদিকের দেওয়াল ঘেঁষে বড় একখানি গালিচার আসন, তার সামনে জ্বলছে বড় পিলসূচের উপর বড় একটি প্রদীপ। গন্ধে বোঝা যায় প্রদীপ তেলের নয়, ঘিয়ের। আর নামানো রয়েছে রূপোর রেকাবিতে নানান উপকরণ, ফুলের মালা, ফুলচন্দন, চুয়া পান, একটি আতরদানও নামানো রয়েছে। দাস সরকারের কাছে নামানো একখানি চমৎকার খোল। দাস সরকার কৃষ্ণদাসের কথায় মুখ তুলে চোখ মেলে তাকালেন। বেশ জোর করেই তাকাতে হলো যেন, চোখ দুটি রাঙা হয়ে উঠেছে ইতিমধ্যেই। ওঠারই কথা, সন্ধ্যারমুখী দুগ্ধ এবং স্বর সহযোগে অইফেন সেবন হয়েছে। তার উপরেই তামাক ছিলিমটির অব্যবহিত পূর্বেই সেবন করেছেন। সকাল থেকে গোলাপ জলে ভিজানো তরিতানন্দ 1 দফা। তরিতানন্দ অর্থাৎ গাঁজা, কেউ কেউ তুরিয়ানন্দও বলে। বিশ্বব্রহ্মাণ্ডের সকল রহস্যের জবনিকা যেন ফাঁকা হয়ে গেছে সরকারের চোখের সামনে। মৃদঙ্গ বাজিয়ে বিশ্বজগৎ নৃত্য করতে করতে চলেছে অপসরীর মতো রাসমঞ্চের চারিপাশের অষ্টসখীর মতো। আর রাধারমণ সরকার যেন কেন্দ্রস্থ গোবিন্দের চরণপদ্মে স্থির ভ্রমরটির মতো বসে আছেন। ফরসটির কাঠের নলটি ছেড়ে দিয়ে হেসে রমণ সরকার বললেন, সকালের সেই নবীন মহান্ত দেখেছ নাকি? দেখেছি, ভোরবেলা স্নানে গিয়েছিলাম যে। দেখেছ? হ্যাঁ, মরি মরি, রূপই বটে, লোকের পাগল হওয়ার দোষ নাই। রাজার ছেলে? অকস্মাৎ রেগে উঠলেন দাস সরকার। দাঁতে দাঁত টিপে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, রাজার ছেলে কৃষ্ণদাসী? ও রাজার ছেলে হলে আমি জগৎ শেঠ, ওটা কামদেব হলে আমিও মহাদেব। বেটা পাষণ্ড, বেটা কালা পাহাড়। কয় ঠিক বলেছে, কালা পাহাড়ই বটে। রাধারানীকে মানে না, বলে পরকীয়া সাধন যদি ধর্ম হয় তবে অধর্ম কিসে? শ্যামের পাশ থেকে রাধারানীকে সরাবে, মাসির বদলে চক্র ধরাবে। আমাদের ঘেন্না করে। ওর ঘেন্নায় কি হয় কৃষ্ণদাসী? আমরা ওকে ঘেন্না করি। রাধে রাধে রাধে। তাহলে রাজার ছেলে নয়? পক্ষ থাকলেই পক্ষী হয় না কৃষ্ণদাসী।
পক্ষীর আরও লক্ষণ আছে, না হলে ফড়িংকে পক্ষী বলতে হয়? এ গোসাইয়ের পক্ষী লক্ষণ সবই আছে, তবে সবই আকারে ছোট, অর্থাৎ চড়ুইয়ের জাত, বাজপক্ষী নয়। জয়পুরের রাজপুত্তর ভাবছ? তা নয়, রাজা টাজা নয়, জমিদার, বড় জমিদার, চটক, বুঝলে, যাকে বলে চড়ুই। বড় জোর শালিক বলতে পারো, গাং শালিক, গাঙের ধারে বাড়ি। বয়েছ কি না? সরকার কথা বলতে বলতে শান্ত হয়ে এলেন এতক্ষণে। রসিয়ে রসিয়ে শ্লেষ দিয়ে বলতে লাগলেন রসিকের মতো। রসিকের মতো কথা বলতে গেলেই সরকার এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে চিবিয়ে কথা বলেন, আর মধ্যে মধ্যে বলেন, বয়েছ কি না, বয়েছ কি না, বড় জমিদার, উপাধি রায়চৌধুরী, জাতিতে ব্রাহ্মণ। বহু পূর্বে পূর্বপুরুষেরা ছিল শুধু বামুন পণ্ডিত। পাঠানা বলে গৌড়ের সুলতানদের কোনো সুলতানের সুনজরে পড়ে যায়। অনুস্বার বিসর্গের ছটা আর টিকি নাড়ার ঘটা দেখে সুলতান খুশি হয়ে খেলাতের সঙ্গে মোটা ব্রহ্মোচ্চের সনদ দেন। কিন্তু খাগের যে কলমে তালপাতার উপর ব্রহ্মাণ্ডতত্ত্ব উদ্ঘাটন করা যায়, বয়েছ কিনা দাসী, জীবন জমিতে ব্রহ্মতত্ত্বের চাষ করা যায়, তা দিয়ে আসল জমি একটি ঢেলাও উল্টানো যায় না। কাজেই ব্রহ্মত্রের জমি খাজনা বিলি করে হন জোদ্দার। তারপর বয়েছ কিনা, জোদ্দার থেকে জমিদার, শিষ্য সেবকদের পরলোকের কর্ণধার থেকে প্রজাদের দণ্ডমুণ্ডের কর্তা, দেবশর্মা থেকে রায়চৌধুরী। শাস্ত্রপুরাণের পুঁথিগুলি খেরোর কাপড়ে বাঁধা হয়ে কালস্রোতের ঠেলায় ভাঙা কুলের মাটি ঢলে পড়ল। তার জায়গায় কাপড়ের মোটা মোটা দপ্তরে খোকা জমাও শিল বাকির কাগজ বিন্ধ্য পর্বতের মতো বাড়তে লাগলো। পুঁথিগুলি যদি একেবারে ফেলে দিত তো হতো, ধুয়ে মুছে যেত। বয়েছ কিনা দাসী, তিতলাও খাওয়া যায় না। গেরস্ত বাড়িতে ও লাউ হলে তার ফল থেকে মূল পর্যন্ত ফেলে দেয়, কিন্তু বৈরাগীর আখড়ায় হলে কি সন্ন্যাসীর আশ্রমে হলে তারা বিষ্ণু মায়ায় ফেলতে পারে না। নতুন করে না লাগালেও তিতলাও কোটি পাকিয়ে শিকেও টাঙিয়ে রেখে দেয়। সোনার উপর জলপাত্র লাউয়ের খোলার কমণ্ডলুর মায়া ঘোচাতে পারে না। এও তাই আর কি। তাই থেকেই এ বংশে মধ্যে মাঝে দু চারজন পণ্ডিত জমিদারও ফড়কে বেরিয়েছে। দেশে এদের অনেক নাম কেষ্টদাসী, তবে ভক্তিপথে পা বাড়ায় না মেঠোপথের ধুলো কাদার উপর অত্যন্ত অশ্রদ্ধা। জ্ঞানমার্গের পাকা সড়কে হাঁটার উপরই বংশটার ঝোঁক। বয়েছ কি না, দু চারটে মহানাস্তিক জন্মেছে, আবার জন দুয়েক দুঁদে জমিদার, পাকাপোক্ত ভোগীও জন্মেছে। এই ছেলের বাপ ছিল তেমনই একজন ভোগী, বিয়ে ছিল দুটিই ছিল দুয়োরানী। সুয়োরানী ছিল এক যবনী রক্ষিতা। এছাড়াও নিত্য নতুন বাইচি বাইয়ের অভাব ছিল না। আর একটি জিনিসের অভাব ছিল না, সেটি হলো বিষয় বুদ্ধির। অনেক দিনের পুরনো বংশ, ডালপালা অনেক, সবার মধ্যেই এই একই ধরন। এই সুযোগে উনি অধিকাংশ শরিকের সম্পত্তি নানান কৌশলে কিনে আসল গুঁড়ির মতো মোটা হয়ে উঠলেন। শরিকেরা শেষ প্যাঁচ মারলে, যবনী রক্ষিতার অপরাধে পতিত করবার ভয় দেখালে, ইনি হাসলেন এবং গুরু ডেকে তিলক ফোঁটা কেটে মালা পরে নিচে বৈষ্ণব হলেন। সঙ্গে সঙ্গে ওই যবনীটিকে ভেগ দিয়ে শুদ্ধ করে নিলেন। বয়েছ কি না কেষ্টদাসী, অল্প দামি জিনিস মেকি হয় কম, কি তার দাম যে মেকি হবে? মেকি হয় দামি জিনিস, আর যে জিনিসের যত মূল্য সে জিনিসের মেকি তত নিখুঁত। ধর্মের চেয়ে মূল্য আর কোন জিনিসের আছে বলো? তাই এ সংসারে ধর্মের ভণ্ডামি আর আসল ধর্মাচরণ কষ্ট করে ধরা তত কঠিন। বয়েছ? চাদরের খুঁটে চোখ মুছলেন সরকার। এই ধর, আমরা যে গোপন ভজন করছি এর অর্থ নিয়ে যত খুশি কুৎসা করা যায়, কিন্তু তিনি তো জানেন। কথা অর্ধসমাপ্ত রেখে কসর তদক্ষ তরুণের শূন্যে লাফ মেরে ডিগবাজি খাওয়ার মতো উপরের দিকে চোখ দুটি তুলে বিচিত্র কৌশলে উল্টে দিলেন। বয়েছ কি না,
বয়েছ, এই ছেলেটি তাঁর বড় ছেলে। ছেলেটির মা গোড়া পণ্ডিত বংশের মেয়ে। বয়েছ কি না? একটা কথা বলতে ভুলেছি কেষ্টদাসী, সেটা কি জানো? সেটা হলো ওদের জাতের কথা। নিজেরা দেবশর্মা থেকে রায়চৌধুরী হয়েছিল। পুঁথি পেতে তাকে তুলে জমিদারি সেরেস্তার কাগজ নিয়ে পড়েছিল এবং শামুকের খোলার নস্যের বদলে ফুরসির নল, চটি এবং তালপাতার বদলে নাগড়া এবং রেশমি ছত্র গ্রহণ করেছিল। কিন্তু অন্দরমহলে মা লক্ষ্মীদের জাত বদল হতে দেয়নি। তারা ছিলেন খাঁটি ব্রাহ্মণী। মেয়ে দিত বড়লোকের বাড়িতে, কিন্তু মেয়ে আনতো গরিব ব্রাহ্মণ পণ্ডিত বাড়ি থেকে। ওটা ছিল ওদের সেই প্রথম যিনি জমির সনদ পেয়ে জোরদার হয়েছিলেন, তাঁর আজ্ঞা। সেটা ওদের ভাঙবার জো ছিল না। ভাঙলে অভিসম্পাতের ভয় ছিল। বয়েছ কি না? পাজিকরেরা বলে, শুনেছ তো? কার আজ্ঞে? না, কামরূপের মা কামিক্ষের আজ্ঞে। এ তাই। এখন এই ছেলের মা ছিলেন জাত বামুন যাকে বলে, সেই ঘরের মেয়ে। বয়েছ কি না? যখন বিয়ে হয় তখন তো জামাই ছিল ছেলে মানুষ। মেয়ের বাপ বুঝতে পারেননি। যখন বুঝলেন তখন মেয়েকে বললেন, আমার লোভের পাপে তুই লক্ষ্মীর মতো জলে পড়েছিস মা, তবে আমার লোভ হলেও তোর কপাল বড়। তার উপরেই তোকে ছেড়ে দিয়ে আমি চললাম, আর কখনো আসবো না। তোর কপাল তোর ওই ছেলে। বয়েছ কি না? ওই ছেলেকে তিনি ইচ্ছে মতো মানুষ করেছিলেন। বাধা দেবার কেউ ছিল না। কর্তা তখন ওই জবনীকে নিয়ে বিলাসের আমিরি ঢং পাল্টে বৈষ্ণবী ভজনের মুখোশ পড়েছিল। বায়া তবলার বদলে মৃদঙ্গ, ঘুঙুরের বদলে মন্দিরা বাজিয়ে গান বাজনার আসর চলে। ঘরে কদাচিৎ আসেন। সে এসেও বড়গিন্নির অধিক বড় মারান না। ও মেয়েকে বড় ভয়, বড় ঘেন্না। যা হোক, একটা কিছু করেন। বয়েছ কি না? এইভাবে ছেলে বড় হলো। ঘোড়ায় চড়া শিখলে না, বন্দুক তলোয়ার ছুঁলে না, বাবরি করে চুল রাখলে না। শিখলে সংস্কৃত, কিছু ফার্সি পুঁথি নিয়ে পড়ে রইল, মাথার চুল ছাঁটলে বামুন পণ্ডিতের মতো। তারপর একদিন বাপকে গিয়ে বললে, কাশি যাব পড়তে। বাপ বেশ ভালো করে ছেলের আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, কাশি? হ্যাঁ, কাশি। বাপ ভুরু কুঁচকে বললেন, তোমাদের দুই ভাইকে আমি মুর্শিদাবাদে পাঠাবো, ঠিক করেছি। দিন কতক দরবারে আমাদের মোক্তারের সঙ্গে যাবে আসবে। নবাব বাহাদুরের সঙ্গে পরিচয় হবে, রাজকার্য কাকে বলে শিখবে, চালচলন, তরিবৎ সহবত, কায়দা কানুনে দোরস্ত হবে, গান বাজনা শিখবে। এই সময় কাশি? তোমার মা কি বড়ই ধরেছেন? তা সে তো আমাকে বললেই পারতেন। ছেলে যেন নিবাত নিষ্কম্প। বয়েছ না? কেষ্টদাসী ছেলে হাসলে না, কাশলে না, ভুরুও কোঁচকালে না। যেমন বলেছিল তেমনই বলে গেল। মা যাবেন না, আমি যাব, পড়তে যাব, কাশিতে পড়ব ঠিক করেছি। পড়তে যাবে? কাশিতে পড়তে যাবে স্থির করেছ? ছেলে বয়েছ না, বলে গেল। বেদান্ত পড়ব স্থির করেছি। বেদান্ত পড়ে তো পৈতৃক জমিদারি চালানো যাবে না। ছেলে বললে, শুনেছি অনেক আগে আমাদের পিতৃপুরুষের বেদান্ত টোল ছিল। বয়েছ না কেষ্টদাসী? এবারে বাপের চক্ষু স্থির হয়ে গেল। ফুরসির নলের অম্বরী তামাকের ধোঁয়ায় বিষম খেলেন তিনি। কাশতে কাশতে বুকে হাত বুলিয়ে স্থির হয়ে বললেন, তুমি টোল খুলবে নাকি? ছেলে বললে, টোল তো আমাদের আছে, সেটা তো উঠিয়ে দেননি কোনো দিন। তবে আমরা অধ্যাপনা করি না, মাইনে করা বৃত্তিভোগী পণ্ডিতেরা অধ্যাপনা করেন। তুমি তাই করবে নাকি? না, সে এখনো স্থির করিনি। বেদান্ত পড়ে। এ বংশের এতকালের কুল ধর্ম ভ্রষ্টতার প্রায়শ্চিত্ত করবার জন্য যা প্রয়োজন হবে তাই করব। বাপ অনেকক্ষণ কথা কইতে পারলেন না। তারপর বললেন, তুমি হয়তো প্রহ্লাদ, কিন্তু আমি হিরণ্যকশিপু নই। আমাদের বংশ দৈত্য বংশ নয়। কৃষ্ণ নাম করতে নিষেধ করব না, উৎসাহই দেব। যাও, কাশীই যাও। কিন্তু কিন্তু সেখানে থাকার ব্যবস্থাটা এই বংশের। না, যেমন ইচ্ছা তেমনই থেকো, বারণ করব না। ফুরসির নলে একটা শুকটান দিয়ে দাস সরকার একমুখ ধোঁয়া ছেড়ে
নলটি কেষ্টদাসীর হাতে দিয়ে বললেন, মজেছে ভালো, নাও দেখো। সলজ্জভাবে নলটি হাতে নিয়ে পাশে রেখে দাসী বললে, তারপর? তারপর বয়েছ না, এখন ধ্রুব তো তপস্যা করতে গেলেন কাশী। বয়েছ না, এর বাবা বলেছিল আমি হিরণ্যকশিপু নই। তা নয়, কিন্তু সুরুচি মোহমুগ্ধ উত্থানপাদের সঙ্গে মিলপনের আনা। তাই ধ্রুব বলেছি একে। ধ্রুব কাশী গেলেন, কিছুদিন পর মা মারা গেলেন, বছর চারেক পর খোদকর্তা। শ্রাদ্ধ শান্তির পর সৎভাইকে সব ভার দিয়ে ফের চলে গেল কাশী। কি করবে এখনো স্থির করেনি, তবে জমিদারি নয় এটা ঠিক। বেদান্ত পড়া হয়েছে কিন্তু ধাতস্থ হয়নি। তার কিছুদিন পরই জয়পুরের মহারাজার ফতোয়া নিয়ে পণ্ডিতেরা এলো কাশী। সেই শৌকিয়া পরকিয়ার কাণ্ড গো। জানো তো ঔরঙ্গজেব বাদশার ভয়ে পাণ্ডারা গোবিন্দজিকে গোপীনাথকে জয়পুর পাঠিয়েছে। মদনমোহকে পাঠায় করলি, সেও জয়পুরের মহারাজার বাস্ত। ব্যাস, মহারানা দ্বিতীয় জয়সিং তিনমূর্তির সেবার অধিকার পেয়ে বৈষ্ণব ধর্মের অভিভাবক হয়ে উঠলেন। বয়েছ না, তিনি এখন পরম ভাবগত। লোকটার অনেক গুণ আছে, অনেক কীর্তি করেছে, কিন্তু আস্পর্ধা দেখো তো। নড়ে চড়ে বসলেন দাস সরকার। এতক্ষণ নেশার ঝোঁকে এক নাগার ওই আগন্তুক সন্ন্যাসীর ঠিকুজি কুলোজের বিবরণ বলে এসেছেন উত্তেজনার বশে। এবার নড়ে বসলেন, ফুসসিটা টেনে নিয়ে বার কত টান দিয়ে বললেন, নিবে গেছে। ওরে বাবা কালীচরণ, দে তো একবার তামাক। কৃষ্ণদাসী তালপাতার পাখা নিয়ে হাওয়া করছিল মৃদু মৃদু। সরকার ঘেমে উঠেছেন। শীত শ্রীপঞ্চমীর পর থেকে বলতে গেলে নেই। শীতলা ষষ্ঠীর পান্তা ভাত কলাই সেদ্ধ শীতের অভাবে বেশ ভালো জমেনি। লেপ সহ্য হয় না, তার উপর ঘরখানার দরজা জানলা বন্ধ। ভজন কুঠুরি এর নাম। এসব ঘরের দরজা জানলা ছোট এবং আটসাট করে বন্ধই থাকে। বদ্ধ ঘরে ধূপশলাকার ধোঁয়া। এক নাগার এতক্ষণ বকেছেন স্থূলবপু দাস সরকার। মুখে জাফরান দেওয়া পান দাস সরকারের, সুতরাং দাস সরকারের ঘেমে ওঠা স্বাভাবিক। কৃষ্ণদাসীরও এমন ক্ষেত্রে পাখাখানি নিয়ে বাতাস করাই রীতিসম্মত, সাধনসম্মতও বটে। দাস সরকারের এতক্ষণে সেদিকে দৃষ্টি পড়ল, হাত বাড়িয়ে বললেন, দাও, আমাকে দাও। তোমাকে কি বাতাস করতে হয়? দাও। না না না, আপনি এত কথা বলে ঘেমে উঠেছেন যে। দাস সরকার হাতের তর্জনী এবং অঙ্গুষ্ঠ এক করে মুদ্রা সহযোগে মৃদুস্বরে গান ধরে দিলেন। অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, সখী বিহনে অঙ্গ হামারি, মদনা নলে দহনা। সখী, ওটা মদনা নলে দহন চালার ঘাম, বাতাসে শীতল হওয়ার নয়। কৃষ্ণদাসী ফিক করে হেসে বললে, হাকিমি দাওয়াইয়ে খেয়েছেন বুঝি? মরণ। উত্তর একটা দিতে যাচ্ছিলেন দাস সরকার, কিন্তু তার আগেই চাকর সাড়া দিল। কলকে নিয়ে সে ঘরে ঢুকছে। সরকার সংযত হলেন। এরা দাস সরকারেরা পারেন, চক্ষের পলকে ভোল পাল্টাতে পারেন। মুহূর্তে ভোল পাল্টে গেল সরকারের। তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন জয়পুরের মহারানা সবাই জয়সিংহের উপর। বলতে লাগলেন, মরণ হলে তো বাঁচতাম কৃষ্ণদাসী। তুমিই বলো, জয়পুরের মহারানা জয়সিংহের আস্পর্ধার কথা শুনে বাঁচতে ইচ্ছে হয়? ওহ, বলে কি না রাধারানী পরকিয়া বলে। রাজা হলেই মাথা কেনে তো। আর তারই বা দোষ কি দেই বলো? বয়েছ কি না ঔরঙ্গজেব বাদশাহ গোবিন্দজির মন্দিরের চূড়া ভাঙলে, পাণ্ডারা ভয়ে গোবিন্দজিকে জয়পুরের মহারানার বাড়িতে তুলে দিলে, প্রভু নিজেই যখন আশ্রয় নিলে, তখন সে বাতলাবে বই কি, বলবার আস্পর্ধা হবে বই কি যে, ঠাকুর ওসব গোপিনী টোপিনী নিয়ে তোমার রাস দোল ঝুলন করা হবে না। কৃষ্ণদাসী সে বিবরণ জানে। সে তো বেশি দিনের কথা নয়, সেই দিনের কথা। কৃষ্ণদাসী তখন কিশোরী। কৃষ্ণদাসীর শ্বশুর প্রেমদাস বাবাজি, স্বামী গোপাল দাস তখন বেঁচে।
জয়পুরের মহারানার পাঠানো পণ্ডিত কৃষ্ণদেব আসছেন। এই সংবাদে দেশময় বৈষ্ণবদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গেল গেল সব গেল, রাধাই যদি যান তবে আর বৈষ্ণব ধর্মের রইল কি? গোবিন্দ, হায় রে হায়, রাধা বাদ দিয়ে গোবিন্দ, জল বিনে মিন, বিজুলি বিনে মেঘ, রূপ ছাড়া রস। মহারানা জয়সিংহের এত অধ্যত্ত গোবিন্দ সহ্য করবেন?